বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে উপকূলে বৃষ্টি হচ্ছে, সমুদ্র উত্তাল রয়েছে। পায়রা সমুদ্র বন্দর ৩ নম্বর এবং পটুয়াখালী নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ায় গভীর সমুদ্র থেকে ফিরে শত শত ট্রলার নিরাপদ আশ্রয় নিয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীর কলাপাড়ায় রোববার ভোর থেকে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে শত শত মাছ ধরার ট্রলার গভীর সমুদ্র থেকে কলাপাড়ার মৎস্যবন্দর আলিপুর ও মহিপুরের খাপড়াভাঙা নদীর পোতাশ্রয়ে আশ্রয় নিয়েছে। খেপুপাড়া আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় উত্তাল হয়েছে সমুদ্র। মাঝারি বজ্রবৃষ্টির শঙ্কাও রয়েছে। কুয়াকাটা সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। ঝুঁকিতে রয়েছে জাতীয় উদ্যান সহ গোটা সৈকত এবং জালালপুর বেড়িবাঁধ। যাতায়াতের মানুষের কষ্ট, কিন্তু যাতায়াত ছেলেমেয়েরাও যাইতে পারে না, এদের কষ্ট হয়। স্কুল মাদ্রাসা ঘুরে গেলা যাইতে পারে না, কি এটা সিদ্ধাত মাসা কামড়ায়, মানুষজন রুগী অসুস্থ লইয়া ডাক্তারখানা যাইতে কষ্ট হয়। রাস্তাঘাটে কাদা হয়, স্কুল কলেজে যাইতে কষ্ট হয়, বাজারে যাইতে কষ্ট হয়। তেমন অর্ধাপথ যে আমরা ফিরে এসেছি, কারণ রাস্তায় খুব কাদার অবস্থায় আমরা হাঁটতে পারছি না। পিছলে খেয়ে পাশা খেয়ে ব্যাগখানে সব কাদা মেখে গিয়েছে এবং পানিতে অনেক বই খাদা ছিঁড়ে গিয়েছে বা ভিজে গিয়েছে। লঘুচাপের প্রভাবে পটুয়াখালী রাঙাবালি ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জোয়ারের তীব্রতায় দেখা দিয়েছে ভাঙন। পায়রা সমুদ্র বন্দরের ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে পটুয়াখালী নদী বন্দরে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঝালকাঠিতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সেই সাথে বইছে হালকা থেকে মাঝারি ধরনের দমকা হাওয়া। সুগন্ধা, বিষখালী সহ জেলার সব নদ নদীর পানি বেড়েছে। ব্যবহার চলতে আছে, কোনো টিকিট নাই, কিছু নাই। আমরা তো ঘুরি ঘুরি কোনো পয়সাই পাই না। রোডে প্যাকেট দেয়, আমরা রিক্সা নিয়ে বেরিয়ে হয়েছি, রোডে তো কোনো লোকজনই নেই। বাগেরহাটে সাগর মোহনায় দুবলার চরে দমকা বাতাস বয়ে যাচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টির কারণে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। হাসান আহমেদ, ৭১। বঙ্গোপসাগরে নিম্নচাপের সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, আজ আবহাওয়া কেমন রয়েছে? দুর্যোগ মোকাবেলায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে? জি মুন্নি, আমি এই মুহূর্তে আগুনমুখা নদীর তীরে রয়েছি। ভারী বর্ষণ হচ্ছে এবং মৃদু দমকা বাতাস বইছে। আবহাওয়ার যদি সবশেষ বিজ্ঞপ্তি তথ্য আপনাকে জানাই, যে মৌসুমী যে নিম্নচাপটি ছিল এটি গতকাল রাতে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে এবং সেটি বর্তমানে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে অবস্থান করছে। এটি আরো অগ্রসর হতে পারে, তবে এর সরাসরি প্রভাব বাংলাদেশে না পড়লেও কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে, যার কারণে পায়রা সমুদ্র বন্দরের ৩ নম্বর যে সংকেত দেওয়া হয়েছিল সেটি এখনো বহাল রয়েছে। এছাড়া আজ সকাল ৯টা পর্যন্ত নদী বন্দরের জন্য ২ নম্বর নৌকোচুরি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং আপনি এখনো দেখছেন যে ভারী বর্ষণ হচ্ছে এবং থেমে থেমেই কিন্তু দমকা বাতাস বইছে নদী পারে। আমি এই মুহূর্তে আগুনমুখা নদীর তীরে রয়েছি। গত ২ দিন ধরেই কিন্তু জোয়ারের তীব্র স্রোত ছিল, যার কারণে কিন্তু ভাঙনের তীব্রতা বেড়েছে। এবং শুধু এই আগুনমুখা নদীর তীরের কোরালিয়া নয়, চালিতা, বুনিয়া, চরমন্তাজ সেখানেও ঠিক একই অবস্থা। প্রশাসনের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে, তারা বলছেন যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে তারা অবহিত করবেন। এবং সেই সঙ্গে আপনি যে প্রশ্নটি করছিলেন যে যেহেতু সংকেত এখন পর্যন্ত বাড়েনি, ৩ নম্বর পর্যন্ত রয়েছে, যার কারণে অরক্ষিত যে এলাকার মানুষজন রয়েছেন সংকেত যদি বাড়ে সেক্ষেত্রে তাদেরকে নিরাপদে সরিয়ে আনা হবে, এমনকি কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া যে সাগরে অবস্থানরত জেলেরা ইতিমধ্যে তীরে এসে অবস্থান নিয়েছে। অনেক জেলে ট্রলার বিভিন্ন মৎস্যঘাট, আলিপুর, মহিপুর সহ বিভিন্ন মৎস্যঘাটে এসে আশ্রয় নিয়েছে, যার কারণে তারা এই মুহূর্তে কিন্তু মাছ ধরা থেকে
বিরত রয়েছেন। এছাড়া নদ নদীর জেলেদের কথা বলি যদি, এখন আমি আগুনমুখা নদীর তীরে রয়েছে, এই নদীও কিছুটা উত্তাল হয়ে উঠেছে এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে এই মুহূর্তে যে দমকা বাতাস বইছে, এটি নদী পাড়ের মানুষের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ, এবং সেই সঙ্গে হচ্ছে যারা একেবারে বেড়িবাঁধের তীর ঘেঁষে অবস্থান করছে তাদের জন্য সংকট। এবং নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টি হতে পারে। সেই অনুযায়ী কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে একেবারে ভারী বৃষ্টিপাত হচ্ছে, থেমে থেমে কিন্তু মৃদু দমকা বাতাসও বইছে। এই ছিল আসলে আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ। মন্দি, কামরুল হাসান সঙ্গেই থাকবেন। দর্শক, বঙ্গোপসাগরে নিম্নচাপের সর্বশেষ তথ্য জানাতে কামরুল হাসান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। এবারে জানবো কক্সবাজারের খবর। দর্শক, কক্সবাজারে একাধিক পাহাড় ধসে নিহতের সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক হালদার। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের পন্টন ও সংযোগ সড়কে পানি ওঠায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ঘাট পারাপারে দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। কয়েকদিন ধরে পদ্মার পানি বেড়ে সংযোগ সড়কে তলিয়ে যাওয়ায় ৫ নম্বর ফেরিঘাট সাময়িক বন্ধ রাখা হয়েছে। অন্যান্য ঘাটগুলো রয়েছে ঝুঁকির মুখে, যে কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা। পারাপারেও সময় বেশি লাগছে। কর্তৃপক্ষ জানিয়েছে খুব শিগগিরই প্রতিটি ঘাট সংস্কার করা হবে। ঘাটের সমস্যা তো এটা বলে লাভ নয়, মানুষের কাছ থেকে টাকা ঠিকই নিচ্ছে, কিন্তু আমরা এখানে প্রায় 20 মিনিট ওয়েট করতেছি ফেরির জন্য। সব যাত্রীরা এই রোদের ভিতরে আর কি ভোগান্তিতে দাঁড়ায় আছে। তো অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছে, কোনো ফেরি আসতেছে না আর কি। সীমান্তে চলমান পশ্চিম মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তে টহল বাড়িয়েছে বিজিবি। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চলছে অতিরিক্ত টহল। তবে এলাকার লোকজনের অভিযোগ, মানব পাচারকারীদের যোগ সাজসে পুশিনের চেষ্টা অব্যাহত রয়েছে। তারিকুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মেঘালয় সীমান্ত ঘেঁষা জেলা শেরপুর। শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার ৪২ কিলোমিটারে জল ও স্থল সীমান্ত রয়েছে। সারা দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের ঘটনায় বিভিন্ন জেলার মতো শেরপুরেও চলছে বিজিবির বিশেষ টহল। জেলার ৮টি বিওপির গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি ২৪ ঘন্টা পরিচালিত হচ্ছে বিশেষ টহল কার্যক্রম। মাইকিং, উঠান বৈঠক এবং সচেতনতামূলক সভা সমাবেশের মাধ্যমে সীমান্তবর্তী জনগণকে সতর্ক করা হচ্ছে। সাধারণ জনগণ আমরাও খুব সতর্ক আছি। যদি ভারত থেকে অবৈধভাবে কোনো লোক আমাদের বাংলাদেশে ঢুকে, তাহলে আমরা অবশ্যই বিজিবির কাছে হস্তান্তর করব। বিডিবি ও আমরা গ্রামবাসী আমরা খুবই সতর্ক আছি। যদি অপরিচিত লোক দেখি তাহলে বিটিআররা ম্যাকমেরাঙ্গর কয়ে দিছে, আমরা ক্যাম্পে খবর দেব। সীমান্তবাসী বলছেন মানব পাচারের সঙ্গে জড়িতরা পুশিনে সহায়তা করছে। আমাদের জায়গা হয় না, এরপরে যদি ভারতের লোকজন আমাদের দেশে নামাই দেয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা এলাকাবাসী সতর্ক অবস্থানে অবস্থান করছি। আমরা এরকম সন্দেহভাজন কোনো কিছু দেখলে অথবা আমাদের কাছে মনে হলে আমরা তৎক্ষণাৎ আমরা বিজিবি ক্যাম্পে জানাবো। এ নিয়ে বিজিবির নকশি বিওপি ক্যাম্প কমান্ডার জানান, দালালদের শনাক্তকরণ এবং সীমান্তে নজরদারি বাড়ানোর মধ্য দিয়ে গড়ে তোলা হচ্ছে নিরাপত্তা বলয়। ওভারঅল আমরা চেষ্টা চালাচ্ছি, এবং আমাদের সীমান্তে যদি কোনো প্রকারের কোনো অপরিচিত লোক আসে, আমরা তাকে আমাদের আইনের যা আছে আমাদের আইন অনুযায়ী তাদের সাথে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। সম্প্রতি নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া সীমান্ত দিয়ে ৫ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। সাধারণের জন্য জানানো যাচ্ছে যে বনশ্রী হালদার, ৭১। বরিশাল সদরে মব সৃষ্টি করে ব্যবসায়ীকে মারধরের পর চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার নগরীর টপ 10 এলাকা থেকে মুস্তাফিজুর রহমান লিচু এবং আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। পুলিশ কমিশনার আশিক সাইদ তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ২৭ জুন অগ্রণী হাউজিং, পাবনার সাথিয়ায় স্কুল শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার এলাকার বিলকুলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এলাকাবাসীর অভিযোগ, থানা পুলিশের গাফিলতির কারণেই জড়িতদের এখনও গ্রেপ্তার করা হয়নি। এর আগে গত বুধবার রাতে ওই শিক্ষার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করে অভিযুক্তরা। পরে মেয়েটির মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামুন এবং জুয়েল
ওরা সারা দিন জুয়ে খেলে, এটা হচ্ছে জুয়ার দোকান, তাদের কোনো কর্ম নাই। কোনো একটা নারী, কোনো একটা স্বামী ছাড়া ঘরে শুয়ে থাকতে পারে না। গডফাদার তো আগেকার আওয়ামী লীগের নেতা ছিল সাইফুল। এই দেশে যত কাজ কুই কারবার হয়, টাকা পয়সা যা কবে, এই সাইফুল একটা গডফাদার এলাকা বন্টন করে। অনেক মানে নারীদের মেয়েদের অত্যাচার করে রাখতে। আমার এক যাও তো বাড়িতে থাকে না, বাপের বাড়ি। এই ঘটনায় আমাদের থানায় একটা মামলা হয়েছে, বাদীর অভিযোগের প্রেক্ষিতে সঙ্গে সঙ্গে মামলা হয়েছে এবং এই মামলার আসামি ধরার জন্য আমরা ওতপ্রোতভাবে লেগে আছি। চুয়াডাঙ্গার জিকে খালের 7 কিলোমিটার এবং ডিএন 15 খালের প্রায় 3 কিলোমিটার দখল হয়ে গেছে। অপরদিকে খালের অধিকাংশ ভরাট হওয়ায় দুই পারে প্রকৃত দৈর্ঘ্য ও গভীরতাও নেই। 54 বছর পর সরকার খালটি পুনঃখননের উদ্যোগ নিলেও দখলমুক্ত না হওয়ায় কাঙ্ক্ষিত ফল হচ্ছে না। এম এ মামুনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বন্যা ও জিকের সেচ পরবর্তী জলাবদ্ধতার কারণে এলাকার হাজার হাজার হেক্টর জমির ফসল প্রতি বছর ডুবে কৃষকরা সর্বশান্ত হতো। এলাকার ফসলি জমির জলাবদ্ধতা নিরসনে 70 দশকে তৎকালীন পানি উন্নয়ন বোর্ড এলাকার ফরিদপুর থেকে বেলগাছি পর্যন্ত 7 কিলোমিটার ডিএন 15 পানি নিষ্কাশন খাল খনন করে। অভিযোগ উঠেছে 7 কিলোমিটার খালের 3 কিলোমিটার দখল করে মাছ চাষ, মুরগির খামার ও বসতবাড়ি নির্মাণ হয়েছে। ওরা খালের মাঝখানে গাভী বেঁধেছে আর খালটা ভিতরে নিয়েছে। আস্তে আস্তে সব বুঝে গিয়েছে, এখন খালটা তো এর থেকে উঠার হবে, এরম হলে তো পানিটা পাস হবে না। যে যেমন পাইছে খালটা বুঝি দিয়েছে, পুষ্কুনি কাটি বুঝি দিয়েছে, বাড়ি করি ই করি বুঝি দিয়েছে, দখল করেছে। একদিকে দখল, অন্যদিকে দীর্ঘদিনও খালটির সংস্কারের অভাবে প্রায় ভরাট হয়ে খালের স্বাভাবিক প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। সম্প্রতি সরকারের খাল খনন কর্মসূচিতে খালটি পুনঃখননের কাজ শুরু হলেও দখলের কারণে কাঙ্ক্ষিত ফল মিলছে না। ভবন তৈরি করেছে, কেউ খালের জায়গা দখল করে, কেউ হলো পুকুরের গাবি তৈরি করেছে, সেখানে কলা গাছ লাগাইছে। এই ফ্যাসিস্ট সরকারের যারা দখল করে আছে, এই খাল দখলমুক্ত হবে হয়ে এই এলাকার মানুষ এই খালে থেকে উপকৃত পাবে। এখানে যে সমস্ত মুরগির ফার্ম আমি শুনছি এবং গরুরও ফার্ম আছে, এগুলি উচ্ছেদ হবে। চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, দখল হওয়া খালের জমি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দখলমুক্ত করে খাল খননের বাকি কাজ সম্পন্ন করা হবে। আমরা জায়গাগুলো উদ্ধারের জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি, আমরা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করছি। আশা করি আমরা খুবই শীঘ্রই জমিগুলো উদ্ধার করে আমরা খাল খনন কার্যক্রম পুনরায় চালু করতে পারব। ডিএন 15 খাল দখলমুক্ত ও নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি তুলেছেন এলাকাবাসী। হাসান আহমেদ, 71। জিকে খাল দখলের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ মামুন। মামুন, কেন খাল দুটির অংশ এখনো দখলমুক্ত করা যাচ্ছে না, এই নিয়ে কি বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা? এই যে দখলকৃত খাল আমার পিছনে দেখেন যেটা আছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে যে এটা 70 সালের দিকে যে অধিগ্রহণ করা হয়েছিল, সে অধিগ্রহণের পর থেকেই এই খাল যখন কাটা হয়, সেই কাটার পর থেকে কিন্তু খালের সংস্কার কাজ হয়নি। এবং এই খাল সেই সময় যখন এলাকার যে জমি তারা অধিগ্রহণ করেছিল, সেই জমি অধিগ্রহণকৃত জমির যে সেই সময় অনেকেই কিন্তু সেই টাকা পায়নি। এই টাকা পাওয়ার কথা কিন্তু বলছে। যে বিষয়টা আপনাকে আমি একটু জানাই যে এই খালের যে অস্তিত্ব, সেই অস্তিত্বটা কিন্তু খুব একটা নাই। এই যে এই দিকটায় আমি দেখছি, আপনাকে দেখাই যে এইটা হচ্ছে খালের শেষ মাথা, যে অস্তিত্ব নাই, যার অস্তিত্ব এখন আর কিন্তু পাওয়া যাবে না। এই অস্তিত্ব আর নাই, যেটা সেটা অস্তিত্ব নাই। কিন্তু খালি এখান থেকে দখল হয়ে গেছে। এই দখল মুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চেষ্টাটা
রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যেই চেষ্টা তাদের আছে সেটা হচ্ছে যে চারিদিকে পুকুর হয়ে গেছে এবং এই গোবিন্দপুর এলাকায় এই যে পুষ্কুনিগুলো দেখছেন এগুলো পুষ্কুনি হয়ে গেছে। অর্থাৎ এই যে এই গ্রাম মানুষ এই খাল যদি দখলমুক্ত না হয় তাহলে এই অঞ্চলের পানি, বিশেষ করে এই খালটা যে খনন হয়েছে কোথাও কোথাও পগার কাটার মতো হয়েছে, যেখানে এলাকা মানুষের অভিযোগ। এবং এই যে পুকুর আছে, এটা আমি আপনাকে দেখাই যে এগুলো এই অঞ্চলের যে পানি নিষ্কাশন হয় এই খাল দিয়ে, এবং এদিকে একটা বড় মাঠ আছে, সেই মাঠটাও কিন্তু। এম এ মামুন, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। জিকে খাল দখলের বিষয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে এম এ মামুন যুক্ত ছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের প্রায় 7.25 কিলোমিটার খাল খনন কাজ পরিদর্শন করেছেন গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন। রবিবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এই খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তামশিদ ইরাম খান, উপজেলা বিএনপি সদর সম্পাদক সাজাদুর রহমান সাজু সহ অনেকে। দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় আজ যশোর রেল স্টেশন অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন রেল যাত্রীরা। তারা জানান, অব্যবস্থাপনার কারণে ঢাকা যশোর রেলপথের পূর্ণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাখো মানুষ। আর বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব জানান, বারবার যোগাযোগ করেও দাবি পূরণ না হওয়ায় তারা আন্দোলনে যেতে বাধ্য হচ্ছেন। এস এম ফরহাদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চাকরি, চিকিৎসা, ব্যবসা ও সরকারি কাজে প্রতিদিন হাজারো মানুষ যশোর থেকে ঢাকায় যাতায়াত করেন। একসময় এই যাত্রার সময় লাগতো প্রায় 8 ঘন্টা। পদ্মা সেতু রেল সংযোগ চালুর পর এখন সময় লাগে মাত্র 2.5 ঘন্টা। কিন্তু অব্যবস্থাপনার কারণে এই সুবিধা তারা কাজে লাগাতে পারছেন না। যাত্রীরা জানান, বর্তমানে ট্রেনের সময়সূচি তাদের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সকালবেলা যাওয়া যাচ্ছে ঢাকায়, দিনভরে কাজ করলাম, কাজ করে আবার ট্রেনে ফিরলাম, তাহলে অফিসিয়াল অনেক কাজ কিন্তু দিনের দিনে করে আসা যাবে। ট্রেন দুইটা আপাতত দুইটা চললেও অন্তত যশোর লোকের জন্য দাবিটা কিছুটা পূরণ হয়। তারা আরও জানান, দীর্ঘদিন ধরে ভোরে ঢাকামুখী এবং সন্ধ্যায় যশোরমুখী একটি আন্তনগর ট্রেনের দাবি জানাচ্ছেন তারা। এছাড়া আরও 5টি দাবি রয়েছে তাদের। পদ্মা সেতু সেটি যদি আমরা প্রপার ব্যবহার করতে না পারি তাহলে আসলে যোগাযোগ ব্যবস্থার কোনো উন্নতি হলো না। এই যে সেই ইনভেস্ট আসলে কোনো কাজেই লাগবে না। ট্রেনটি চালু করার জন্য রেল কর্তৃপক্ষকে আমরা বিশেষভাবে অনুরোধ করি। বৃহত্তর যশোর রেল সংযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব জানান, দাবি আদায় না হলে আগামীতে রেলপথ অবরোধ সহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। অবস্থান কর্মসূচি পালন করতে আমরা আজকে বাধ্য হয়েছি। আমরা এখনও সরকারের কাছে দাবি জানাই যে 6 জুলাইয়ের আগেই যেন এই ট্রেনের ঘোষণাটা আসুক। সেক্ষেত্রে আমাদের আর এই 6 জুলাই অবস্থান কর্মসূচি পালন করা লাগবে না। এ নিয়ে জেলা প্রশাসন বলছে, যশোর রুটে আন্তনগর ট্রেন চালুর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রায় 6 মাস আগেই আমরা FCR, আপনি জানেন যে পাক্ষিক গোপনীয় প্রতিবেদন রাখা হয় সরকারের কাছে, সেখানে আমরা পাঠিয়েছি প্রস্তাবটা। যশোর গদখালি ফুল, তারপর আমাদের যশোর স্টেশনগুলিকে কানেক্টিং করে ঢাকাতে যোগাযোগ বাড়ানোর জন্য। ইতিমধ্যে আমরা যোগাযোগ করেছি রেল মন্ত্রণালয়ে, সেখানকার রেল সচিবের PS উনি জানিয়েছেন যে এখানে রেল সচিব স্যারের সঙ্গে আসবেন, উনি দেখে ওনার মতো করে ব্যবস্থা নেবেন। গত 30 জুনের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় আন্দোলনের ডাক দিয়েছে বৃহত্তর যশোর রেল সংযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। শাকিলা সিথি, 71। 6 দফা দাবিতে যশোরের রেল যাত্রীদের অবস্থান কর্মসূচির সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী SM ফরহাদ। ফরহাদ, রেলের যাত্রীদের অবস্থান কর্মসূচির অবস্থা কেমন দেখছেন? এতদিনেও কেন তাদের 6 দফা দাবি পূরণ হয়নি? ঢাকা যশোর যে পদ্মা সেতু রেল সংযোগ, এই সংযোগের যে ট্রেন 2024 সালে ডিসেম্বর মাসে যশোর থেকে ট্রেন উদ্বোধন করা হয়। এরপর থেকেই কিন্তু যেদিন রেলটি উদ্বোধন করা হয় সেদিনে কিন্তু যশোরবাসী কালো পতাকা দিয়ে কিন্তু এই রেলকে আসলে এই যে এই ঢাকা যশোর রুটের যে ট্রেনটি সেটাকে তারা প্রত্যাখ্যান করে, এবং তখন থেকেই কিন্তু যশোরবাসী এবং আন্দোলনকারীরা কিন্তু বিভিন্ন সময় সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন, আন্দোলন
করে আসছেন। এর আগেও কিন্তু তারা অবরোধ কর্মসূচি পালন করেছেন। এর পরও কিন্তু সরকার যশোরবাসীর যে দাবি, সে দাবিটা কিন্তু এখনো পর্যন্ত মেনে নেয়নি। অর্থাৎ যশোরবাসীর যে দাবি, যে হলো আরেকটি ট্রেন, অর্থাৎ যে ট্রেনটি সকালবেলা অর্থাৎ 6টার সময় যশোর হয়ে ঢাকায় পৌঁছাবে এবং ওই একই ট্রেন আবার 7:30 বা 8টার সময় ঢাকা থেকে যশোরে আসবেন। এই যে একটা ট্রেন পাওয়ার দাবি, এর পাশাপাশি আরও 5 দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে এবং গত 30শে জুন আসলে যে আন্দোলনকারী তাদের একটি আলটিমেটাম দেওয়া ছিল। সেই আলটিমেটাম এর সরকার তাদের কোনো দাবি দাওয়া মেনে না নেওয়ায় আজ কিন্তু বেলা 1টার সময় যশোরে অবস্থান কর্মসূচি করবে এবং এই অবস্থান কর্মসূচি উপলক্ষে আমরা দেখেছি যে গত 2 দিন আগে যশোরে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সংবাদ সম্মেলনে যশোর সহ আশপাশ অঞ্চলের মানুষের এই যে অবস্থান কর্মসূচিতে আসার জন্য আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে যশোরে মাইকিং এবং পোস্টার বিতরণ করা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে অবস্থান কর্মসূচি আসার জন্য এবং সফল করার জন্য সমস্ত যশোরবাসীকে ইতিমধ্যে স্টেশন আসার জন্য আহ্বান জানিয়েছেন। আরেকটি তথ্য আপনাকে আমি জানিয়ে রাখি যে গত 2 মাস আগে যশোরের বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্র ইসলাম অমিত তিনি কিন্তু রেল মন্ত্রণালয়ে একটি ডিও লিটার পাঠিয়েছেন। সেখানে যশোরের অতিরিক্ত একটি ট্রেন দেওয়ার জন্য তিনি দাবি জানিয়েছেন এবং ইতিমধ্যেই রেল মন্ত্রণালয় থেকে একটি ট্রেনের সময়সূচি তারা দিয়েছেন, যেটা এখনও চালু হয় নাই। সেটা হলো সকাল 5টা নাগাদ বেনাপুল থেকে একটি ট্রেন যশোর হয়ে ঢাকায় পৌঁছাবেন। অর্থাৎ যশোরে যারা যাত্রী তারা সকাল 6টায় যশোর থেকে রওনা হবেন এবং 8:40 ঢাকায় পৌঁছবেন এবং ওই ট্রেনটি এবার রাত 7:30টায় ঢাকা থেকে ছাড়বেন এবং যশোরে রাত 10:10 পৌঁছানোর জন্য যে একটা প্রস্তাবিত ট্রেন এবং টাইম সেটা দেওয়া হয়েছে, কিন্তু সেটা আসলে বাস্তবে এখনো পর্যন্ত কার্যকর হয়নি বলে মূলত আজকে যশোরবাসী বেলা 1টার সময় যে যশোর রেল স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করবে। এসএম ফরহাদ, অসংখ্য ধন্যবাদ। যুক্ত বেশ কিছু তথ্যের জন্য সঙ্গেই থাকবেন। 6 দফা দাবিতে যশোরের রেল যাত্রীদের অবস্থান কর্মসূচির সবশেষ তথ্য নিয়ে এসএম ফরহাদ যুক্ত ছিলেন। ফরিদপুরের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন সড়ক ও রেল লাইন সংযুক্ত করার ব্যাপারে সংসদে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হবে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। রবিবার দুপুরে পটুয়াখালী কালেক্টরেট ভবনে জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। নূর আরও বলেন, ভোলার গ্যাসকে কাজে লাগিয়ে এ অঞ্চলে শিল্পনগর গড়ে তোলা গেলে অর্থনৈতিক চাকা আরও গতিশীল হবে। এ সময় পটুয়াখালী 1 আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী, জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুয়াকাটা থেকে গলাচিপা পর্যন্ত 4 লেন কিংবা পায়রাপুরটা চালু করা, ইপিজেড চালু করা, ভোলার গ্যাস এবং ভোলা বরিশাল সেতু, আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এই বিষয়ে একটা সমাধান খোঁজার চেষ্টা করব এবং আশা করি প্রধানমন্ত্রী যেভাবে বিভিন্ন অঞ্চলের আপনার সুষম উন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন এবং উনি পরিষ্কারভাবে ওনারও ডিরেকশন আছে যে সমস্ত এলাকায় বিগত দিনগুলোতে উন্নয়ন কম হয়েছে সেইগুলোকে প্রাধান্য দেওয়া, সেই ক্ষেত্রে আশা করি এই সমস্যাটা আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধান করতে পারবো। সাতক্ষীরার বিসিক শিল্পনগরীতে খাঁটি সরিষার তেল উৎপাদন করে সাড়া ফেলেছেন মোশাররফ হোসেন নামে এক উদ্যোক্তা। যান্ত্রিক কাঠের ঘানিতে মাসে 20 টন তেল উৎপাদন করছেন তিনি, যার বাজার মূল্য প্রায় 42 লক্ষ টাকা। বরুণ ব্যানার্জির তথ্য ও ছবিতে প্রতিবেদন। সাতক্ষীরার বিসিক শিল্প এলাকায় গড়ে উঠেছে সরিষা তেলের আধুনিক ঘানি। উদ্যোক্তা মোশাররফ হোসেনের হাত ধরে চলছে ঘানিতে তেল উৎপাদন। একসময় মধুর ব্যবসা করলেও এখন 12টি ঘানি ও আধুনিক ফিল্টার মেশিনে মাসে প্রায় 20 টন তেল উৎপাদন করছেন তিনি। এলাকার সরিষা থেকে উৎপাদিত এই তেল যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। চিন্তা করলাম মধুর পাশাপাশি আর কি জিনিস উৎপাদন করা যায় যেটা প্রচুর চাহিদা রয়েছে, সেই আইডিয়া থেকেই মূলত সরিষার তেল উৎপাদনে আসা। এখনো পর্যন্ত আমাদের মিল সাতক্ষীরার সবচেয়ে বেশি উৎপাদন ক্ষমতা সম্পন্ন মিল। এলাকার লোকজন বলছেন, ভোজ্য তেলের বাজারে বিশুদ্ধতা নিশ্চয়তা দিতে প্রতিদিন প্রায় 5 টন সরিষা ভাঙছেন মোশাররফ। তেলের পাশাপাশি উৎপাদিত খোল ব্যবহার হচ্ছে এলাকার মাছের ঘেরগুলোতে। আমাদের যেমন খোল আছে, খোলগুলো
সাতক্ষীরার মাছের ঘের আছে, ঘেরের কারণে পাইকারি খুচরা ভালো বিক্রি হয়। প্রায় 10 জনের মতো চাকরি করতেছি, তো এখান থেকে যে উপার্জন আমরা করতেছি তা থেকে আমাদের সংসার খুব ভালোভাবে চলে যায়। প্রত্যেকদিন দৈনিক আমরা আপাতত 800 থেকে 1000 লিটার পর্যন্ত তেল উৎপাদনে আসি। বিশেষ শিল্পনগরী কর্তৃপক্ষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে এমন উদ্যোক্তাদের মাধ্যমেই স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে। বিসিক শিল্পনগরী আসলে আমরা চেষ্টা করছি তাকে আরো সাপোর্ট দেওয়ার জন্য। বিসিক শিল্পনগরীতে তাকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করছি, আমাদের এখানে প্লট দিছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় সরিষার আবাদ লক্ষ্যমাত্রা অনুযায়ী না হলেও উৎপাদনের হার আশাব্যঞ্জক, যা তেল উৎপাদনে ভূমিকা রাখছে। 25,951 মেট্রিক টন সরিষা উৎপাদন হয়েছে, তাতে আমাদের 10,000 লিটারের মতো তেল উৎপাদিত হয়েছে। সেই অনুযায়ী আমরা 30% তেলের চাহিদা সাতক্ষীরায় ভোজ্য তেলের চাহিদা পূরণ করতে পারি সরিষা দিয়ে। বাকি তেল আমাদের বাইরের থেকে আমদানি করতে হয়। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পটি আরও এগিয়ে যাবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। নূর তাজমিন নীর, ৭১। নির্মাণের দীর্ঘদিন পর চালু হতে যাচ্ছে সিলেট জেলা হাসপাতাল। বিগত সরকারের সময় 85 কোটি টাকা ব্যয়ে অবকাঠামো প্রস্তুত করলেও হাসপাতালটি কে পরিচালনা করবে তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। অবশেষে 250 শয্যার এই হাসপাতালটি আধুনিক বিশেষায়িত হাসপাতাল হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিচালনায় থাকবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। হোসাইন আহমেদ সুজাদের প্রতিবেদন। 2019 সালে তৎকালীন সরকারের সময় প্রায় 85 কোটি টাকা ব্যয়ে 250 শয্যার ধারণ ক্ষমতা নিয়ে নির্মাণ শুরু হয় সিলেট জেলা হাসপাতালের। 2023 সালে অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ হলেও আলোর মুখ দেখেনি হাসপাতালটির চিকিৎসা সেবা। কারণ তখন কে বা কোন কর্তৃপক্ষ এই হাসপাতাল পরিচালনা করবে তা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। তবে সব বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে হাসপাতালটির দায়িত্ব নিতে যাচ্ছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। সম্প্রতি সিলেটে একটি অনুষ্ঠানে এমন তথ্য জানান শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একটি 250 শয্যার হাসপাতাল শুরু হবে, যেটি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় হাসপাতালটি পরিচালিত হবে। এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি আমাকে কথা দিয়েছেন, তার এই হাসপাতালটির পরিচালনা এতটুকু স্বচ্ছ হবে যে সেটি বাংলাদেশের মধ্যে একটি দৃষ্টান্ত হবে। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে হাসপাতালটি একটি অত্যাধুনিক বিশেষায়িত 250 শয্যার হাসপাতাল হিসেবে রূপান্তর ও পরিচালনার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক অনুমোদনের চিঠিও পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেখানে আমরা বেডের বাইরে আমরা রোগী ভর্তি করব না, এবং যে আউটডোরটা আমার পরিকল্পনা হচ্ছে যে আউটডোরটা আমরা খুব বিশেষায়িত আউটডোর আমরা চালু করব। এখানে টেলিমেডিসিনের ব্যবস্থা থাকবে এবং বিভিন্ন উপজেলা এবং সদর হাসপাতালের সাথে আমরা কানেক্টেড থাকব। উপাচার্যের দাবি এটি সাধারণ কোনো হাসপাতাল নয়, বরং হতে যাচ্ছে সিলেট বিভাগের অন্যতম সেরা বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র, যেখানে উন্নত ও আধুনিক ল্যাব সুবিধার পাশাপাশি গুরুত্ব দেওয়া হবে দূর দূরান্তের মানুষের জন্য টেলিমেডিসিন সেবায়। চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসক আমরা সেটা আমরা দিব, তালিকা দিব যে তাদেরকে যাতে এখানে প্রদান করা হয়, এবং আমরা আউটডোরটা দ্রুত সময়ের মধ্যে আমরা চালু করতে চাই এবং এখানে একটা ল্যাবরেটরি করতে চাই। অতীতে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনবল নিয়োগ নিয়ে নানা বিতর্ক ও সমালোচনা থাকলেও নতুন প্রশাসন সেসব কাটিয়ে উঠতে বদ্ধপরিকর। সব অনিয়ম ও জটিলতা দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ইউজিসি এবং মন্ত্রণালয়ের তদন্ত কমিটি হয়েছিল এবং সেই তদন্ত কমিটি তখন যাদের নিয়োগ হয়েছিল তারা বলেছেন যে নিয়ম মাফিক হয় নাই, এজন্য তারা বাতিল করে দিয়েছেন এবং এটা নিয়ে অনেক কেসও চলমান আছে। এই সংকটটা এখন আসলে এই সিলেট মেডিকেল ইউনিভার্সিটির জন্য একটা বিশাল সংকট। সব প্রক্রিয়া সম্পন্ন হলে খুব দ্রুতই বহির্বিভাগ বা আউটডোর চিকিৎসার মাধ্যমে চালু হতে যাচ্ছে এই হাসপাতাল। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সিলেট। মাদক বিক্রি, সেবন এবং এদের পক্ষে স্থানীয়ভাবে সালিশ বিচারে সম্পৃক্ত ও তদবিরকারীদের কঠোর হাতে দমনে সকলের সহযোগিতা চেয়েছেন পাবনা 2 আসনের সাংসদ।
রবিবার দুপুরে পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদক বিরোধী নাগরিক সমাবেশে তিনি একথা বলেন। পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সুজানগর উপজেলা সহকারী কমিশনার মেহেদী হাসানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পাবনার পুলিশ সুপার মোহাম্মদ সফিউল্লাহ। আর উপস্থিত ছিলেন জাতীয় গোয়েন্দা সংস্থা পাবনার উপপরিচালক তৌফিক ইসলাম ইকবাল, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিচালক শহীদুল মান্নাফ কবির। 4 মাস বন্ধ থাকার পর আবারও চালু হলো বহুল প্রত্যাশিত সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। রবিবার দুপুর 12:15টায় বাংলাদেশ বিমানের BG 208 ফ্লাইট 272 জন যাত্রী নিয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মুহিত দিদারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 2020 সালে সিলেট ম্যানচেস্টার রুটে 3টি সাপ্তাহিক ফ্লাইট চালু হলেও পর্যায়ক্রমে সেবা কমিয়ে আনা হয়। পরে আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে চলতি বছরের 1 মার্চ থেকে ফ্লাইটটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। আবারও সেই রুটে শুরু হচ্ছে সরাসরি ফ্লাইট। এতে স্বস্তি ফিরেছে প্রবাসীদের। তারা জানান, ফ্লাইট বন্ধ থাকায় তাদের অতিরিক্ত সময়, খরচ ও ভোগান্তির শিকার হতে হয়েছে। আমরা তো অবভিয়াসলি বিজনেসেস আছে সিলেটের ভিতরে, আমরা বিজনেসেস, সো আমরা যদি ঢাকা স্টপ হইয়াতে তো একদিন আমরা ওয়েস্ট হয়ে যায়। তার লাগে আলহামদুলিল্লাহ ইটস গুড। ফ্লাইটটিকে বাকি প্যাসেঞ্জার যারা আছেন, যাত্রী যারা আছেন, তাদের সুখের সাথে খুশির সাথে আমাকে সম্পৃক্ত করার জন্যই আমি যাত্রা করেছি। এদিকে উদ্বোধনী ফ্লাইট উপলক্ষে বিমানবন্দরের যাত্রীদের স্বাগত জানান বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিমানবন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সময় বাণিজ্য ও শিল্পমন্ত্রী জানান, প্রবাসীদের যাতায়াত ও সেবার মান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। সিলেট কক্সবাজার রুটে ফ্লাইট চালু এবং ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনাও চলছে। আমাদের ইচ্ছা আছে কোনো এক সময় গুয়াহাটি রুটে এবং অন্যান্য রুটে সিলেট থেকে যেন সরাসরি বিমান যায়। আমাদের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, সাংস্কৃতিক যোগাযোগ, ব্যবসার যোগাযোগ, ট্রেড কমিউনিকেশন সব যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়, এই লক্ষ্যে আমাদের প্রচেষ্টা চালু থাকবে। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানান, প্রবাসীদের জন্যই ফ্লাইট পুনরায় চালু হয়েছে। আমরা দেখছি যে এখানে কিন্তু আমাদের প্রবাসী ভাইরা অনেক বেশি আসতে চান এবং তাদের দেশের প্রতি একটা আলাদা মায়া আছে। অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় দেখা যায় সিলেটি ভাইরা কিন্তু সবসময় আছে। ম্যানচেস্টারের জন্য তারা যেভাবে আমার কাছে আকুতি করেছে, তখন আমার মনে হয়েছে যে না, এটা আমাকে খুলতেই হবে। বিমানবন্দরের সম্প্রসারণ কাজ শেষ হলে যাত্রীদের সেবার মান আরও বাড়বে বলেও জানিয়েছেন তিনি। শাকিলা শম্পা, ৭১। অপরিকল্পিত বালু উত্তোলন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে তীব্র ভাঙনের কবলে পড়েছে বরগুনার তালতলির শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। এরই মধ্যে সাগরে বিলীন হয়েছে সংরক্ষিত বনের গাছ, আর ভাঙনে সৌন্দর্য হারাচ্ছে সৈকত, যে কারণে বিমুখ হচ্ছেন পর্যটকরা। সাগর আকুনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বরগুনার তালতলী উপজেলা সদর থেকে প্রায় 15 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে নিশানবাড়িয়া ইউনিয়ন। এখানকারই নলবনিয়া এলাকায় খরস্রোতা, পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় রয়েছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। এই সৈকতের প্রধান আকর্ষণ হল 5 কিলোমিটার দীর্ঘ বেলাভূমি। এছাড়া ঝাউ ও আকাশমণির বিশাল বন সৈকতের সৌন্দর্য বাড়িয়েছে। সৈকতটি এখনও তুলনামূলকভাবে জনবহুল নয়, যে কারণে পর্যটকরা বেশ নির্জন পরিবেশে প্রকৃতির সঙ্গে সময় কাটানোর সুযোগ পান। কিন্তু দিন দিন এই সৈকতটি তার সৌন্দর্য হারাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে সৈকতে ভাঙন বেড়েছে। তীব্র ভাঙনে উপড়ে গেছে কয়েক হাজার গাছ, আর বালু নেমে যাওয়ায় ভাঙনের ঝুঁকিতে পড়েছে অসংখ্য শ্বাসমূলীয় গাছ। বর্তমানে এর নদী ভাঙনের কারণে এই অঞ্চলটা অনেকটাই বিলীন হয়ে গেছে। স্থায়ী কোনো বাঁধ নাই। নদী ভাঙনের পর বছরের পর বন ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। সৈকতের এমন অবস্থায় দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা পড়ছেন নানা ভোগান্তিতে। পাশাপাশি অনুন্নত যোগাযোগ ব্যবস্থা
সৈকতের অব্যবস্থাপনা, নিরাপত্তার ঘাটতি এবং হোটেল মোটেল না থাকায় দিন দিন পর্যটকের সংখ্যাও কমছে। এই জায়গার গাছগুলো ভেঙে পড়ছে, তাই একটু খারাপ লাগছে। আর একটা ওয়াশরুম নেই, আমরা চেঞ্জ করতে পারি না এই জামা কাপড়, এই জন্য খারাপ লাগছে। যদি একটু ওয়াশরুম থাকতো তাহলে খুব ভালো লাগতো, কিন্তু আমাদের এখানে এসে কুয়াকাটাই মনে হচ্ছে, সমুদ্রে ঢেউ খাচ্ছি। সরকারের কাছে প্রার্থনা করছি যে এখানে একটা হোটেল তৈরি করুক এবং একটা ওয়াশরুম তৈরি করুক, এখানে পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানো হোক। ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নিতে পানি সম্পদ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। দীর্ঘদিন নদী ভাঙনের কারণে এখানে তালতলী বিচের সুন্দর বিচের দুর্গটা কমে আসছে। তৎপ্রেক্ষিতে আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় থেকে আমরা পানি বোর্ডকে জানিয়েছিলাম। তৎপ্রেক্ষিতে তারা সেখানে সার্ভে করেছেন, তারা দেখভাল করেছেন। প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী গত 4 বছরে শুভ সন্ধ্যা সৈকতে প্রায় 1.5 কিলোমিটার এলাকা এবং প্রায় 2 লাখ গাছ বিলীন হয়েছে। তবে এলাকাবাসী বলছেন এই সংখ্যা দ্বিগুণ। মনিরা কাজুরি, ৭১। শুভ সন্ধ্যা সৈকতে ভাঙন এড়ানোর খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, সৈকতের বর্তমান অবস্থা জানাবেন এবং এখন পর্যন্ত কি পরিমাণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? বুদ্ধি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই যে তালতলী উপজেলার এই যে শুভ সন্ধ্যার সমুদ্র সৈকত, এটি অনেক বছর আগ থেকেই কিন্তু যে একটি পর্যটনের জায়গা হিসেবে পরিচয় পেয়েছে এবং এরপর থেকে কিন্তু এখানে কম বেশি পর্যটক যাওয়া আসা শুরু করেছে। কিন্তু এখানে একটি প্রধান কারণ হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা অত্যন্তই খারাপ এবং যে আসলে যারা পর্যটক ঘুরতে আসেন তারা যে এসে তাদের যে ঠিকমতো খাবার বা থাকার জন্য যে হোটেল মোটেল সেটি ব্যবস্থাটিও নেই। ইতিমধ্যে কিন্তু উপজেলা প্রশাসন তাদের পক্ষ থেকে একটি ছোট আকারে একটি সাম্পান নামে একটি হোটেল করেছে, কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে যে এত সুন্দর একটি বিচ যেখানে সূর্য অস্ত দেখা যায়, একসাথে ম্যানগ্রোভ বন এবং সেই সুবিশাল সমুদ্র দেখা যায়, কিন্তু সেটি দিনের দিন বিলীন হয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে গত 2-3 বছরের মধ্যে এটি ভেঙে কয়েক কিলোমিটার কমে গিয়েছে এবং লাখ লাখ গাছ কিন্তু উপড়ে গেছে। এখানে প্রশাসনের তথ্য মতে বলছে যে এটি 2 লাখ বা 2.5 লাখের মতো গাছ উপড়ে গেছে, কিন্তু স্থানীয়রা বলছে যে এখানে 2 লাখ 2.5 লাখ নয়, এখানে 5 লক্ষাধিকের বেশি গাছ উপড়ে গিয়েছে। আমরা যেটি সরজমিনে দেখেছি যে এখনো হাজার হাজার গাছ কিন্তু উপড়ে রয়েছে। এদিকে স্থানীয়রা আরো বলছে যে আসলে বন বিভাগের কিছু গাফিলতি রয়েছে, যে কারণে এই গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এবং আরেকটি হচ্ছে যে অপরিকল্পিত বালি উত্তোলন, কারণ এটার পাশেই প্রায় 200 মিটার পাশেই কিন্তু যে কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্র সেটি কিন্তু স্থাপন করা হয়েছে, যার কারণে ওই কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সময় যে বালি উত্তোলন করে তাদের যে স্থান তৈরি করা হয়েছে সেখানে কিন্তু দেখা গেছে যে সেটির কিন্তু প্রতিফলন এখন কিন্তু সেখানে পাচ্ছে, কারণ হচ্ছে এখন দিনের দিন কিন্তু ভেঙে যাচ্ছে। এবং এই যে অপরিকল্পিতভাবে বালি উত্তোলন এবং এই সমুদ্র সৈকত রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যদি এখনই না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই বরগুনা উপকূলের জন্য একটি বিশাল ঝুঁকি এবং অপেক্ষা করছে। তো মুন্নি, এই ছিল আমার কাছে। সাগর আকন, অসংখ্য ধন্যবাদ। যুক্ত হয়ে বেশ কিছু তথ্যের জন্য সঙ্গেই থাকবেন। শুভ সন্ধ্যা সৈকতে ভাঙনের আরো খবর জানাতে বরগুনা থেকে সাগর আকন আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।